হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে আমরা জিকের একটা স্পেশাল ক্লাস আলোচনা করব, যেগুলো আমাদের ডব্লিউপি কেপির জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, যে টোডো নামক উপজাতি কোথায় বসবাস করে? আমাদের ভারতবর্ষে বিভিন্ন ধরনের উপজাতি বা ট্রাইবালরা বসবাস করে। তো তার মধ্যে টোডা যে বিখ্যাত উপজাতি রয়েছে, সেটা কোথায় বসবাস করে? দেখো, এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন এ, নীলগিরি পর্বত। এই টোডা জনগোষ্ঠী হচ্ছে একটা ছোট চারণ উপজাতি, যারা দক্ষিণ ভারতের পাহাড়ি অঞ্চলে বসবাস করে, যা বিচ্ছিন্ন নীলগিরি পাহাড়ে রয়েছে। এই নীলগিরি পাহাড় আমরা জানি পূর্বঘাট আর পশ্চিমঘাট পর্বতমালা মিলিত হয়েছে নীলগিরি পাহাড়ে। তো ভারতের যে তামিলনাড়ু রাজ্য রয়েছে, সেখানে এই যে নীলগিরি পাহাড়টা রয়েছে, যেখানে আমাদের দ্রাবিড় জাতিগোষ্ঠী রয়েছে। দ্রাবিড় জাতিগোষ্ঠী বেসিক্যালি বলা হয়ে থাকে ভারতের যারা অনার্য গোষ্ঠী, মানে আর্যদের আসার আগে ভারতের যেসব প্রাচীন জনগোষ্ঠী বসবাস করতো, তারাই দ্রাবিড় জাতিগোষ্ঠী নামে পরিচিত। তো সেই টোডা নামক উপজাতি হচ্ছে নীলগিরি পর্বতে অবস্থিত, যেটা তামিলনাড়ু রাজ্যে পূর্বঘাট পশ্চিমবাংলা সংযোগস্থলে অবস্থিত। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। নিম্নোক্ত রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর রাশি কোনটা? খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি স্কেলার রাশি শুধু মান থাকে, ভেক্টর রাশির মান এবং অভিমুখ দুটোই থাকে। তো এখানের মধ্যে ভেক্টর রাশি কোনটা? অপশন বি, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, যেটাকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলা হচ্ছে, এটা ভেক্টর রাশি, কারণ এর মান এবং অভিমুখ দুটোই রয়েছে। এটি কি করে? আধানের ওপর প্রযুক্ত বলকে নির্দেশ করে। আর আমরা জানি বল যেহেতু ভেক্টর রাশি, তাহলে সেই কারণে প্রাবল্যও কিন্তু ভেক্টর রাশি হচ্ছে। কিন্তু বিদ্যুতের যে আধান, ইলেকট্রিক চার্জ, কুলম দিয়ে মেজার করা হয়, সেটা কিন্তু স্কেলার রাশি, তার মান আছে কিন্তু দিক নেই। তড়িৎ বিভব, যেটাকে ইলেকট্রিক পোটেনশিয়াল বলা হয়, যেটাকে আমরা ভোল্ট দ্বারা পরিমাপ করি, সেটা কিন্তু একটা স্কেলার রাশি। সেটা কৃতকার্য বা কার্যকে নির্দেশ করে। আর আমরা জানি কার্য কি হয়? কার্য একটা স্কেলার রাশি হয়। সেই কারণে তড়িৎ বিভব সেটা হচ্ছে স্কেলার রাশি। বৈদ্যুতিক রোধ, যার একক হয় ওহম, সেটাও কিন্তু স্কেলার রাশি। এটা দিয়ে আমরা তড়িৎ প্রবাহের যে বাধা, সেটাকে আমরা পরিমাপ করি, যার কিন্তু কোনো দিক নেই, এটাও কিন্তু স্কেলার রাশি। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর। তোমরা দেখতেই পাচ্ছ ওয়েট ফর জবে তোমরা এখন বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে বই তোমরা পেয়ে যাবে, যার মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সাধারণ জ্ঞান এমসিকিউ পাবে উইথ এক্সট্রা ইনফরমেশন। এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও। অনলি 250 টাকায় তোমরা পেমেন্ট করে বাড়িতে বসে বইটা ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবে। তাহলে আর দেরি নয়, সামনে ডাব্লিউবিপি কেপি এক্সাম রয়েছে, তার জন্য কিন্তু এই বইটা যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে। এছাড়া তোমরা যদি ইন্ডিভিজুয়াল স্টাডি ম্যাটেরিয়াল নিতে চাও, সেগুলো 99-এ তোমাদের জন্য প্রত্যেকের জন্য অ্যাভেলেবেল রয়েছে। সেগুলো তোমরা পারচেস করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল? ভেরি ইম্পর্টেন্ট, ক্যালকাটা ইউনিভার্সিটি স্থাপন হয়েছিল 1857, 1857। আমরা জানি মহাবিদ্রোহ হয়েছিল তার আগে। 24শে জানুয়ারি 1857-তে কলকাতা বিশ্ববিদ্যালয় বা ক্যালকাটা ইউনিভার্সিটি তৈরি হয়েছিল লর্ড ডালহৌসির সময়। ওকে, তো সরি, লর্ড ডালহৌসির হচ্ছে আগে, যেটা আমাদের পরে, লর্ড ডালহৌসির পরে লর্ড ক্যানিং এসেছিলেন। এটা বেসিক্যালি লর্ড ডালহৌসি ঘোষণা করে গিয়েছিলেন, কিন্তু চালুটা ক্যানিং এর সময় হয়েছিল 1857-এ। এটি এশিয়ার প্রাচীনতম বহুমুখী একটা ইউরোপীয় ধাঁচের শিক্ষা প্রতিষ্ঠান, যেটা 1857 সালে সেকেন্ড নাম্বার আইনের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীকালে মহাবিদ্রোহের পরে এটিকে কি করা হয়, যে মহারানীর যে কি বলবো অ্যাপ্রুভের মাধ্যমে এটা অ্যাপ্রুভাল পেয়েছিল। পরবর্তী প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট কে প্রবর্তন করেন? প্রত্যেকেই জানি লর্ড কর্নওয়ালিস 1793-তে বাংলা, বিহার এবং উড়িষ্যায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন, যেটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার জমিদারের মধ্যে একটা ভূমি রাজস্ব, যেখানে কোম্পানিকে একটা রাজস্ব, মানে একটা স্থিতিশীল রাজস্ব জমিদারদেরকে কোম্পানিকে প্রদান করতে হতো। যদি না দিতে পারতো, তাহলে তাদেরকে কি হতো? জমিদারি ছিনিয়ে নেওয়া হতো, যেটাকে সূর্যাস্ত আইন বা সানসেট ল কিন্তু বলা হতো। তোমরা এটা সম্পর্কে হয়তো জানো। সেটাই হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। পরবর্তী প্রশ্ন, নিচের কাকে সম্প্রতি রেলওয়ে বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে? ডেফিনেটলি আমাদের রেলওয়ে বোর্ডের সিইও, মানে চিফ এক্সিকিউটিভ অপারেটর বা প্রধান নির্বাহী কর্মকর্তা, অ্যাপয়েন্ট করা হয়েছে অনিল চৌহানকে। ঠিক আছে, তো অনিল চৌহান বর্তমানে রেলওয়ে বোর্ডের প্রধান চিফ এক্সিকিউটিভ অফিসার এবং চেয়ারম্যান রয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য সরকার সম্প্রতি নীলগিরি তাহার প্রকল্প চালু করেছে? অ্যান্সার ডেফিনেটলি হবে তামিলনাড়ু, কারণ একটু আগে আমরা দেখলাম যে এই সেশনেই তামিলনাড়ুতে নীলগিরি পর্বত রয়েছে। সেখানে নীলগিরি তাহার, যেটা তামিলনাড়ুর রাজ্য পশু, সেটাকে সংরক্ষণ করার জন্য তামিলনাড়ু সরকার, যার প্রধানমন্ত্রী এম কে স্ট্যালিন রয়েছেন, তো তিনি এই প্রকল্পটা নিয়েছেন, ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের বায়োডাইভার্সিটি এবং পশুদের সংরক্ষণের জন্য।
পরবর্তী প্রশ্ন, দাস বংশের প্রতিষ্ঠাতা কে? স্লেভ ডাইনেস্টি, দাস বংশ, যেটা আমাদের দিল্লি সুলতানের প্রথম বংশ ছিল। ফাউন্ডার হচ্ছে কুতুবুদ্দিন ऐबक। তিনি দাস বংশের প্রতিষ্ঠা করেছিলেন এবং ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। তিনি মোহাম্মদ ঘুরির হচ্ছে কৃতদাস ছিলেন প্রথম অবস্থায়। তো পরবর্তীকালে মোহাম্মদ ঘুরি মারা যাওয়ার পরে তিনি গিয়াসউদ্দিন বেগের কাছ থেকে তার দাসত্ব মুক্ত করেছিলেন। তিনি 1206 থেকে 1210 সাল পর্যন্ত দাস বংশের শাসন হিসেবে ছিলেন। তার দানশীলতার জন্য তাকে লাখবক্স বা লক্ষ্যদাতা বলা হয়ে থাকে। তার পরবর্তীকালে তার জামাতা ইলতুৎমিশ দাস বংশকে আরো স্ট্রংলি ফাউন্ডেশন করেছিলেন। আর কুতুবুদ্দিন ऐबक, ইলতুৎমিশ এরা প্রত্যেকেই মোহাম্মদ ঘুরির মানে স্লেভ ছিলেন বা দাস ছিলেন। আর সুলতান মাহমুদ এরও 100 বছর আগে 1000 খ্রিস্টাব্দে 27 বছরের মধ্যে 17 বার ভারত আক্রমণ করে লুট করেছিলেন, প্রত্যেকেই জানি। যার মধ্যে বিখ্যাত আমাদের যে গুজরাটের সোমনাথ টেম্পল রেড করা, প্রত্যেকে এটা সম্পর্কে হয়তো জানি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি পিরিমিডিন নয়? এটা খুব ভালো একটা সায়েন্সের প্রশ্ন। আমাদের যে নিউক্লিক অ্যাসিড রয়েছে, নিউক্লিক অ্যাসিডে দুটো জিনিস থাকে, একটা ডিএনএ থাকে আর আরএনএ থাকে। ডিএনএ মানে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ মানে রাইবো নিউক্লিক অ্যাসিড। এর মধ্যে নাইট্রোজেন গঠিত কিছু ক্ষার থাকে। সেই ক্ষারগুলিকে দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন। এর মধ্যে পিউরিন বেসের মধ্যে থাকে, পিউরিন বেস কোনটা? যার মধ্যে দ্বি রিং বিশিষ্ট কাঠামো রয়েছে, মানে দুটো রিং যুক্ত কাঠামো রয়েছে, যার মধ্যে রয়েছে অ্যাডেনিন এবং গুয়ানিন। আর পিরিমিডিন বেস রয়েছে ওয়ান রিং, একটা রিং বিশিষ্ট। দেখো, দুটো হলে পিউরিন, একটা হলে পিরিমিডিন। তাহলে এক রিং বিশিষ্ট পিরিমিডিন, তার মধ্যে রয়েছে সাইটোসিন, থাইমিন, এই দুটো ডিএনএ তে পাওয়া যায়। আর ইউরাসিল সেটা শুধুমাত্র আরএনএ তে পাওয়া যায়। তাহলে পিরিমিডিনের মধ্যে কে কে রয়েছে? সাইটোসিন, থাইমিন, ইউরাসিল রয়েছে, মানে অপশনের মধ্যে দুটো রয়েছে। তাহলে অ্যাডেনিন গুয়ানিন এই দুটো হচ্ছে পিউরিন। তার মধ্যে অপশনে রয়েছে গুয়ানিন, তাহলে অ্যান্সার হলো গুয়ানিন। যদি অ্যাডেনিন থাকতো, অ্যাডেনিন অপশনের মধ্যে হতে পারতো। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? অ্যান্সার ডেফিনেটলি মহাবীর, যাকে জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা বা রিয়েল ফাউন্ডার বলে থাকি। তিনি ছিলেন 24তম তীর্থঙ্কর বা শেষ তীর্থঙ্কর। আর পার্শ্বনাথ বা পরেশনাথ, তিনি ছিলেন 23তম তীর্থঙ্কর, যাকে প্রথম ঐতিহাসিক মানে তীর্থঙ্কর বলা হয়ে থাকে। আর প্রথম তীর্থঙ্কর হচ্ছে আমাদের ঋষভনাথ বা ঋষভদেবকে বলা হয়, যাকে ভগবান বিষ্ণুর অবতার বলা হয়। তিনি ছিলেন প্রথম তীর্থঙ্কর। আর একমাত্র তীর্থঙ্কর ছিলেন মল্লীনাথ, যিনি ছিলেন 19তম তীর্থঙ্কর। পরবর্তী প্রশ্ন, হরিপ্রসাদ চৌরাসিয়া কিসের জন্য বিখ্যাত? বিখ্যাত ফেমাস হরিপ্রসাদ চৌরাসিয়া বাঁশি বাদক ছিলেন। তিনি বিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় একজন বাঁশি বাদক ছিলেন। তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে বাঁশুরি বাজানোর জন্য বিশ্বজুড়ে প্রসিদ্ধ ছিলেন। তো তিনি বাঁশি বাজানোর দক্ষতার জন্য আন্তর্জাতিক স্তরেও কিন্তু বিভিন্ন পুরস্কার ভারতের জন্য নিয়ে ভারতকে গৌরবান্বিত করেছেন। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে অ্যাপয়েন্ট করে থাকেন? অবশ্যই আমাদের 34 জন বিচারপতি প্রেজেন্টলি রয়েছে সুপ্রিম কোর্টে, যাদেরকে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট করে থাকে। যেটা সংবিধানের 124 নম্বর ধারার সেকেন্ড অনুচ্ছেদে এটা বলা রয়েছে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদেরকেও কিন্তু আমাদের রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করেন। তবে এক্ষেত্রে কলিজিয়াম পদ্ধতি ব্যবহার করা হয়, মানে যাকে খুশি রাষ্ট্রপতি চাইলে অ্যাপয়েন্ট করতে পারবেন না। কলিজিয়াম মানে সিনিয়র জাজেদের একটা বেঞ্চ হয়, তারা যাকে সুপারিশ করবে তাকেই রাষ্ট্রপতি তোমার বিচারপতি হিসেবে অ্যাপয়েন্ট করে থাকেন। এই সুপ্রিম কোর্টের বিচারপতি সাধারণত অন্যান্য যেসব হাইকোর্ট রয়েছে তাদের প্রধান বিচারপতিদের মধ্যে থেকেই কিন্তু চয়েস করে বা চুজ করে সুপ্রিম কোর্টের বিচারপতি অ্যাপয়েন্ট করা হয়ে থাকে। ওকে, তো যাই হোক, পরবর্তী প্রশ্ন কি বলেছে? সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কবে যুক্ত করা হয়েছিল? এটা ইন্দিরা গান্ধীর সময় 1976 এ 42তম সংবিধান সংশোধনে যুক্ত করা হয়েছিল। যেখানে প্রস্তাবনাটি একবারই মাত্র সংশোধন করা হয়েছে, সেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধন, যেটা ইন্দিরা গান্ধী এমার্জেন্সি চলাকালীন অর্ডিন্যান্সের মাধ্যমে পাস করেছিলেন। এবং এই অ্যামেন্ডমেন্টটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়, কারণ এখানে প্রায় সমস্ত ধারাই সংশোধন করা হয়েছিল। কারণ প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী মনে করতেন যে তিনি একাই শুধুমাত্র সংবিধান তৈরি করার যোগ্যতা রাখেন, আম্বেদকর তো কিছুই জানতেন না, তিনি একাই সংবিধানটা বোঝেন বা তার কথা মতোই ভারতের সংবিধান থাকবে। তো যাই হোক, সেই কারণে 42তম সংবিধানে তার একটা বিশাল পরিবর্তন ছিল, প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটিকে যুক্ত করা। পরবর্তী প্রশ্ন, কথাকলি নাচের উদ্ভব হয়েছে কোন রাজ্যে? ডেফিনেটলি কথাকলি একটা কেরলের একটা বিখ্যাত নৃত্য হচ্ছে কথাকলি, যেটা বেসিক্যালি আমাদের কৃষ্ণ এবং হচ্ছে শ্রীকৃষ্ণ আর রাধিকার যে নৃত্য, বিভিন্ন গল্প হয়, সেগুলোকে নৃত্যের মাধ্যমে প্রচলন কথাকলিকে বলা হয়ে থাকে, যেটা কেরল রাজ্যের একটা ফেস্টিভ্যাল।
জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? আমরা প্রত্যেকেই জানি 1885 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল, যেটা বোম্বেতে হয়েছিল গোকুল দাস তেজপাল কলেজে, যেখানে 72 জন ডেলিগেট ভারতের বিভিন্ন অংশ থেকে অংশগ্রহণ করেছিলেন। যদিও ওটা পুনেতে হওয়ার কথা ছিল, কিন্তু প্লেগের কারণে এটা হয়নি। দ্বিতীয় অধিবেশনটা হয়েছিল কলকাতাতে 1886-এ, যার সভাপতি ছিল আমাদের গ্র্যান্ড ওল্ড অফ ইন্ডিয়া, যাকে আমরা বলি দাদাভাই নওরোজি। আর প্রথম যে অধিবেশন ছিল বোম্বেতে, সেটা ছিল উমেশ চন্দ্র ব্যানার্জি। আর দ্বিতীয় অধিবেশনে আরো অনেক জাতীয় কনফারেন্স হয়েছিল, ন্যাশনাল কনফারেন্স, যেখানে ভারত সভা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে যুক্ত হয়েছিল। ওকে, পরবর্তী প্রশ্ন। সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়ে থাকে? এটা অনুসুর আর অপসূর অবস্থান হয়। তো অনুসুর অবস্থান যেটা হয় সেটা হচ্ছে 3 জানুয়ারি হয়ে থাকে। পৃথিবী সূর্যের চারদিকে একটা উপবৃত্তাকার বা ইলিপ্টিক্যাল পথে ঘুরতে থাকে, যখন সারা বছর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সেম হয় না। এই যে অনুসুর অবস্থান, যেটাকে পেরিহেলিয়ান বলা হয়ে থাকে, তখন সবচেয়ে কাছে থাকে, যেটা 3 জানুয়ারি হয়ে থাকে। এই সময় পৃথিবী আর সূর্যের দূরত্ব 14.7 বা 147.1 মিলিয়ন কিলোমিটার হয়ে থাকে। খুবই সহজ ব্যাপার ছিল, আমরা জানি অনুসুর আর অপসূর হয়ে থাকে। আর অপসূর অবস্থানে যেটা 15.2 মানে 152.3 মিলিয়ন কিলোমিটার হয়ে থাকে অপসূর অবস্থানে। অষ্টমুদি হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? প্রত্যেকেই জানি অষ্টমুদি হ্রদ ভেরি ফেমাস, আমাদের ব্যাক ওয়াটারের জন্য ফেমাস, যেটা হচ্ছে কেরালে অবস্থিত। এই ব্যাক ওয়াটার থেকে আমাদের যত যে নুন তৈরি হয়, সল্ট তৈরি হয়, সেটা কিন্তু তৈরি হয়। তো অষ্টমুদি হ্রদ কেরল রাজ্যে অবস্থিত, যেটা কেরলের কোল্লাম ডিস্ট্রিক্টে অবস্থিত। এই ব্যাক ওয়াটার থেকে কেরলে প্রচুর নুন তৈরি হয়। এছাড়া নুন উৎপাদনের জন্য মানে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে গুজরাট, যেটা গুজরাটের আমাদের কচ্ছ, যেখানে রয়েছে হোয়াইট ডেজার্ট বলা হয়ে থাকে। এত নুন চারিদিকে, সেই কারণে পুরো জায়গাটা সাদা রয়েছে, হোয়াইট ডেজার্ট আমাদের গুজরাটের যে কচ্ছকে বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন। কুচিপুড়ি নৃত্যটি কোন ভারতীয় রাজ্যের নৃত্য? কুচিপুড়ি ভারতের 8টি শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে একটি, যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত, যেটা বিভিন্ন নৃত্য নাট্য পরিবেশন করা হয় হিন্দু সংস্কৃত গ্রন্থের নাট্যশাস্ত্রের উপর ভিত্তি করে। বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক হয়েছিল কার সময়? প্রত্যেকেই জানি ইলবার্ট বিল বেসিক্যালি লর্ড রিপন তৈরি করেছিলেন 1883 সালে। এটা বেসিক্যালি কি ছিল, আগে কি হতো যে যদি কোনো ইউরোপীয় ব্যক্তি মানে কোনো অপরাধ করে থাকতো, তাহলে তার বিচার শুধুমাত্র ইউরোপীয় বিচারক যারা হতো তারাই করতে পারতো। ভারতীয় বিচারকদের যোগ্যতা থাকা সত্ত্বেও ভারতীয় বিচারকরা করতে পারতো না। কিন্তু লর্ড রিপন, যাকে আমরা সব থেকে ভালো ভাইসরয় বলে থাকি, তিনি এটাকে পরিবর্তন করে ইলবার্ট বিল নিয়ে আসেন, এবং তিনি সেখানে বলেন যদি কোনো ভারতীয় বিচারকের যোগ্যতা থাকে, সে অবশ্যই কোনো ইউরোপীয়দের বিচারক করতে পারে। এতে ইউরোপীয় যারা ছিল, তারা এতে নিজেদেরকে অপমানিত বোধ করে এবং তীব্র আন্দোলন শুরু করে, যার ফলে বাধ্য হয়ে লর্ড রিপনকে ইলবার্ট বিলটাকে ফিরিয়ে নিতে হয়েছিল। সেটিকেই বলা হচ্ছে ইলবার্ট বিল বিতর্ক। ওকে, যার প্রবক্তা ছিল লর্ড রিপন, যেটা কিন্তু লর্ড রিপন বাধ্য হয়েছিল এটাকে ফিরিয়ে নেওয়ার জন্য। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। পোমোলজিটা কি? দেখো, পোমোলজিটা হচ্ছে ফল চাষ সম্পর্কিত অধ্যয়ন। এটা একটা হর্টিকালচারেরই পার্ট, যে হর্টিকালচার আমরা উদ্যান পালন বিদ্যাকে বলা হয়ে থাকে, যার মধ্যে ফল চাষও রয়েছে। তবে পোমোলজি বিশেষভাবে যে ফল চাষের উপর আলোকপাত করে থাকে। এছাড়া মৌমাছি চাষ সম্পর্কিত অধ্যয়নকে এপিকালচার বলা হয়, আর ছত্রাক সম্পর্কীয় বিদ্যাকে মাইকোলজি বলা হয়ে থাকে। বাকিগুলো অপশনগুলো পেয়ে গেলাম। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। 1920 সালে অসহযোগ আন্দোলন প্রবর্তন করেছিলেন কে? ডেফিনেটলি এটা আমাদের গান্ধীজির প্রথম সবচেয়ে বড় যে সর্বভারতীয় আন্দোলন ছিল। 1920-তে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন। বেসিক্যালি এটা তিনি খিলাফত আন্দোলনের সাথে যুক্ত করে একটা গণ আন্দোলন করেছিলেন। কিন্তু 1922 সালে চৌরি চৌরা হত্যাকাণ্ডের মাধ্যমে তিনি অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করে নিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন। নিচের রাজ্যগুলির মধ্যে জনসংখ্যা অনুযায়ী সর্ববৃহৎ রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ সবচেয়ে জনবহুল রাজ্য, যেটা 2011 সালের সেন্সাস অনুসারে। এরপরে আর কোনো সেন্সাস হয়নি, সেই কারণে ওই সেন্সাসটাকে আমরা ধরবো, যেখানে উত্তরপ্রদেশের জনসংখ্যা ব্রাজিলের চেয়েও বেশি। মহারাষ্ট্র দ্বিতীয়, এরপর বিহার, এরপর পশ্চিমবঙ্গ। আর আয়তন অনুযায়ী যদি সর্ববৃহৎ রাজ্য বলি, সেটা অবশ্যই রাজস্থান এরিয়ার দিক থেকে সবচেয়ে বড় রয়েছে। পঞ্চনদের দেশ বলা হয় কোন রাজ্যটিকে? এটা ডেফিনেটলি পাঞ্জাবকে বলা হয় পঞ্চনদের দেশ, কারণ এর মধ্য দিয়ে সিন্ধু নদী এবং তার যে 5টা ট্রিবিউটারি সতলেজ, শতদ্রু, বিয়াস, রাভি, চেনাব এবং ঝিলাম এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তো পাঞ্জাব শব্দটা এসেছে পাঞ্চ থেকে, পাঞ্জ মানে 5, আব মানে জল, সেখান থেকে পাঞ্জাব কথাটি এসেছে। পরবর্তী প্রশ্ন। কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেলকে কে অ্যাপয়েন্ট করেন? এটা হচ্ছে ক্যাগ। ক্যাগকে অ্যাপয়েন্ট করে থাকেন কে? ক্যাগকে অ্যাপয়েন্ট করেন রাষ্ট্রপতি। এই ক্যাগ কি করে থাকে? রাষ্ট্রপতি দ্বারা অ্যাপয়েন্ট হন, এবং তিনি কি করেন,
বিভিন্ন যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের অডিট করে থাকেন। অডিট মানে কেন্দ্র সরকার, রাজ্য সরকার যে বিভিন্ন খরচ করে থাকে, বিভিন্ন খাতে খরচ করে থাকে, সেই খরচের হিসাব তাকে দেওয়া হয়। এবং শুধুমাত্র যে ক্যাগ করে তার নয়, সলিসিটর জেনারেল তাকে সাহায্য করে থাকে। ঠিক আছে? এরকম প্রত্যেকেই অ্যাসিস্ট করার জন্য রয়েছেন। তিনি এর হেড হিসেবে কাজ করেন। মনে রাখবে ক্যাগ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুজনেরই কিন্তু তিনি অডিট করে থাকেন। ওকে? আজকের লাস্ট প্রশ্ন, জীবের কোন অংশে মিষ্টত্বের স্বাদকরক অবস্থান করে? এটা মনে রাখবে প্রান্ত থেকে, জীবের অগ্রভাগ এবং প্রান্তে মিষ্টত্বের যে স্বাদকরক গুলো রয়েছে সেগুলো অবস্থান করে। ফলে আমরা কোনো কিছু মিষ্টি যদি ফিল করতে চাই, তাহলে জীবের গোড়ায় আমরা লাগালে বুঝতে পারি মিষ্টি স্বাদ। মনে রাখবে ঝাল কিন্তু কোনো স্বাদ নয়। কেন? কারণ ঝাল তোমরা স্কিনের যে কোনো জায়গায় তুমি যদি টাচ করো, তাহলে ঝালটা বুঝতে পারবে, কিন্তু স্বাদ সেটাকেই বলা হয় যেটা জীবের স্বাদকরকের মাধ্যমে হয়ে থাকে। ওকে? আশা করি বোঝা গেল। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এই ধরনের ক্লাস যদি আরো পেতে চাও, তাহলে আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করো। ধন্যবাদ।